আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের তরুণ নেতাদের মধ্যে যে কয়জন বেশ আলোচিত, কারো কাছে হয়তো সমালোচিত, তাদের মধ্যে জনাব রাশেক রহমান ইদানীংকালে বেশ আলোচনার ঝড় তুলেছেন। তিনি আ বিগত নির্বাচনে অর্থাৎ ২০২৪ সনে যে নির্বাচনটি হলো, যেটিকে বলা হয় আ কি বলবো? ওটা কি আমিডামি নির্বাচন ছিল হয়তো, আমিডামি নির্বাচন। তো সেই আমিডামির নির্বাচনে তিনি একজন প্রার্থী ছিলেন। আর তার বাবা দীর্ঘদিন ওখানে সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। একসময় আ সেই সিভিল সার্ভিসের কর্মকর্তা এইচ.এন. আশিকুর রহমান। তার দাদা, আত্মীয়স্বজন এরা মানে ওই উত্তরবঙ্গের খুব এলিট পরিবারের সন্তান। বাংলাদেশের যত বিখ্যাত পরিবার-পরিজন আছে আ সবাই তাদের আত্মীয়স্বজন। আর এইচ.এন. আশিকুর রহমান সাহেব উনি নিজে ব্যবসা-বাণিজ্য করতেন। আমদানি রপ্তানি থেকে শুরু করে যেটা ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্যবসা বলা হয়, সেই ইন্টারন্যাশনাল ট্রেডিং ব্যবসাতে বাংলাদেশের অন্যতম পুরোধা তিনি ছিলেন। অর্থাৎ অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল একটি পরিবার। তাদের সঙ্গে একটা সামাজিক উত্তরবঙ্গের যে একটা সামাজিক সম্পর্ক সে ব্রিটিশ জমানা থেকেই তাদের ছিল। তার দাদা রাজনীতিবিদ ছিলেন। মানে নানা, দাদা, খালু পরিবারের সবাই রাজনীতিবিদ, আমলা-কামলা। ফলে কি হলো, রাশেক রহমান আ যখন তরুণ, তো এই তরুণ হওয়ার ফলে আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি এলিট, আ যারা একটু ধরেন ভালো পোশাক পরে, স্টাইলিশ কথাবার্তা বলে, ভালো গাড়িতে চলে, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এ ধরনের গাড়িতে চড়ে, এরকম অল্প কয়েকটি পরিবার যেমন ধরেন সেই চট্টগ্রামের আ আখতারুজ্জামান বাবু সাহেবের পরিবার যেটা জাভেদ, ভূমিমন্ত্রী হয়েছিল জাভেদের পরিবার। তারপরে ধরুন এই আন্দালিব রহমান পার্থ, যদিও সে বিএনপির পরিবার মানে আওয়ামী লীগ পরিবারের নয়, কিন্তু আওয়ামী লীগের আত্মীয়স্বজন হওয়ার কারণে, শেখ হেলালের জামাই হওয়ার কারণে তাকে ওই অর্ধেক আওয়ামী লীগ, অর্ধেক বিএনপি, অর্ধেক বিজেপি এরকম মনে করা হয়। তারপরে সালমান এফ রহমান সাহেবের ছেলে শায়ান রহমান। আ এরপর ধরুন এই যে আনিসুল হক সাহেবের যে আনিসুল হক সাহেব যে আইনমন্ত্রী, যদিও তিনি অনেক সিনিয়র, এরকম মানে যাদের ৩ টি জেনারেশন মোটামুটি ভালো ছিল, সেই ভালো জেনারেশন থাকার পরে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যারা সচ্ছল, সবল এবং যাদের বয়স ৫০ বছরের নিচে, সেই মানুষগুলো, তরুণরা আ সেই ২০০৯ সনের পর থেকে যারা মিডিয়াতে এসে দলের পক্ষে কথাবার্তা বলছেন, তাদের মধ্যে রাশেক রহমান অন্যতম। এখন যখন দল ক্ষমতায় ছিল, সঙ্গত কারণে তিনি দলের পক্ষে কথা বলতেন এবং এটা ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু তিনি পক্ষে যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো বলতে গিয়ে তার যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এটা মানে আওয়ামী লীগের অন্য লোক আছে, তার প্রতিপক্ষ যারা আছে, তারা আসলে পছন্দ করতেন না। এর কারণ হলো আমাদের দেশের তো মানে বেশিরভাগ মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর, সেখান থেকে উঠে এসে অনেকে নেতা হন। তো তারা যে ধরনের দুর্ভিক্ষ কবলিত থাকে, পোশাকের মধ্যে একটা ছিন্নতা থাকে, মলিনতা থাকে, বিনয়ী থাকে। তো সেটা আ রাশেক রহমানের মধ্যে ছিল না। সে ব্র্যাগ ব্রাশ করে চলতো, মার্সিডিজ গাড়িতে করে চলতো, ইংরেজিতে কথা বলতো, বাংলাতে কথা বলতো। আর লেখাপড়া, দেশের বাইরে লেখাপড়া করেছে। এর বাইরেও অন্য বইপত্র পড়ে তার কাছে প্রচুর রেফারেন্স ছিল। ফলে তার সঙ্গে যারা কথাবার্তা বলতে আসতো, তিনি হয়তো আ বিনয় দেখিয়ে অনেক জিনিসগুলো আ মানে মেনে নিতে পারতেন। কিন্তু সেটা দেখলে তিনি রিভোল্ট করতেন। তাচ্ছিল্য করে, "আরে ঘোড়ার ডিম তুমি কি জানো? এটা জানো।" ফলে এজন্য সে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা তাকে রীতিমতো বেয়াদব হিসেবে মনে করত যে এটা একটা জাত বেয়াদব। এখন পট পরিবর্তনের পরে রাশিক রহমান আ তিনি দেশের বাইরে আছেন, আমেরিকাতে আছেন। তো আমেরিকাতে থেকে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং সেই বক্তব্যগুলো নির্মম, নিষ্ঠুর এবং আওয়ামী লীগের বেশিরভাগ লোকের জন্য রীতিমতো অবমাননাকর। তিনি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে যারা
সাক্ষাৎকার নিচ্ছেন। তাদের মধ্যে শারমিন চৌধুরী আছেন, একসময় ডিবিসি নিউজে ছিলেন। তো অন্যান্য যারা আছেন এদের সঙ্গে তিনি প্রায়ই টকশোতে অংশগ্রহণ করেন এবং সেখানে প্রায় প্রতিদিনই তিনি একটার পর একটা বোমা ফাটান। তার বক্তব্যের যে মূল বিষয়গুলো, সে বিষয়গুলো হলো যে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন যে ন্যারেটিভগুলো তৈরি করেছে, যে ম্যাটিকুলাস ডিজাইন, চক্রান্ত বা সেই আমেরিকান ডিপ স্টেট থেকে শুরু করে এদের কারণে হয়েছে। আওয়ামী লীগ ছিল একদম সাত ধোয়া তেঁতুলের বিচি, আওয়ামী লীগের কোনো দোষ ছিল না। রাশেক রহমান মনে করেন যে না, দুটো একসাথে হয়েছে, আওয়ামী লীগের দোষ ছিল আর সেই দোষের সূত্র ধরেই যে রাজনৈতিক প্রতিপক্ষ তারা সেটাকে মার্কেটিং করেছে। রাশেক রহমান মনে করেন যে যে গণঅভ্যুত্থানটা হয়েছে এটা সত্য, এখানে উভয় পক্ষই অন্যায় করেছে। আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা মানুষ মেরেছে, পুলিশ মানুষ মেরেছে, আবার হয়তো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারাও আওয়ামী লীগকে ফাঁসানোর জন্য পুলিশ মেরেছে বা অন্য অনেক কিছু করেছে, থানায় পুড়িয়েছে। এরকম একটা নিউট্রাল কথা তিনি বলতে চান, যেটি আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা মনে করছেন যে এই তো ঘরের শত্রু বিভীষণ, এসে একের পর এক কথা বলছে কেন, এই কথা তো আসলে ঠিক না। এবং সাম্প্রতিক সময় তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই শারমিন চৌধুরীর সেই অনুষ্ঠানে, এবং সেটা রীতিমতো ভাইরাল হয়েছেন। তো সেই ভাইরালের মধ্যে তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে যেটি চলছে এটা গাধার দৌড় চলছে। এখানে নেতৃত্ব লাভের জন্য যারা দৌড় দিচ্ছে, অল আর স্টুপিড, জাস্ট লাইক এ ডানকি। না লেখাপড়া আছে, না যোগ্যতা আছে, না চরিত্র আছে। এরা শুধু গাধার মতো শব্দ করতে পারে আর জোরে হা করতে পারে। এবং আপনারা জানেন যে গাধার যে যৌনাঙ্গ, পুরুষ গাধা হোক নারী গাধা হোক, এমনি ঘোড়ার মতো বেশ বড় সড়ো, কিন্তু আকারে সে ছোট। গাধার যে স্বর পৃথিবীর সবচেয়ে কর্কশ এবং বিশ্রী, যেগুলো শুনলে আপনার মেজাজ গরম হয়ে যায়। গাধা যদি আপনার সামনে দাঁত বের করে হাসে, শব্দ করে, আপনার সেই দিন ঘুম হারাম হয়ে যাবে, আপনি 2 দিন ভাত খেতে পারবেন না। গাধা যদি আপনাকে কোনো কারণে তার বিশেষ অঙ্গটি বের করে দেখিয়ে দেয়, পুরুষরা ওটার আকার আকৃতি দেখলে, আপনি ঘোড়ারটা দেখলে সহ্য করতে পারবেন, কিন্তু গাধার ওটা দেখলে আপনার মেজাজ গরম হয়ে যাবে। গাধা ডাক দেয়, এবার গাধা মাঝে মধ্যে আক্রমণ করে, রাগ হয়ে যায় গাধা, রাগ হয়ে সে কামড় দেয়, গাধা জোরে কামড় দেয়, এবং গাধা সেই কামড় ভয়ঙ্কর ধারণ করে। ফলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানে যখন বিরক্ত হয়ে গেছেন, আল্লাহ কোনো কাউকে, তার কোনো গুনাহগার বান্দাকে তিনি যখন মেনশন করতে চান, উল্লেখ করতে চান, তখন তাকে গাধার সঙ্গে তুলনা করেন যে তার কণ্ঠস্বর গাধার মতো কর্কশ। কিন্তু গাধার যদি আপনি জেনেটিক বিষয়গুলো আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, আমি যে কথাগুলো বললাম যে তার কণ্ঠস্বর বিশ্রী, সে দাঁত বের করে যখন ভেংসি মারে খুব খারাপ, কামড় দেয় আরও খারাপ, সে যখন তার বিশেষ অঙ্গগুলো প্রদর্শন করে, বের করে, এবং যত্রতত্র, মানে দুটো প্রাণী আছে তাদের এই যৌনতা একেবারে অশ্লীল পর্যায়ে। একটা হলো কুকুর, হলো 1 নম্বরে, এর কোনো লজ্জা শরম নেই, আর গাধা। তো রাশেক রহমান যেটা বলার চেষ্টা করছে যে এখন আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে বা নেতৃত্ব দেওয়ার জন্য যারা দৌড়াদৌড়ি করছে, জাস্ট লাইক এ রানিং, কার আগে পৌঁছানো যায়, লন্ডন থেকে কে আগে দিল্লিতে আসতে পারে, আমেরিকা থেকে কে আগে দিল্লিতে এসে দেখা করতে পারে, কে কলকাতার বৈঠকে অ্যাটেন্ড করতে পারে, এই লোকগুলো গাধা। দে আর জাস্ট ডানকি, অন্য ভাষায় বলি স্টুপিড, নুইসেন্স অ্যান্ড ননসেন্স, এগুলো এক। ফলে আওয়ামী লীগের যাদের একটু বোধ বুদ্ধি আছে তারা তো মেজাজ গরম, এই ছেলে বেয়াদব, সে আমাদের কি সমস্ত গাধা বললো। 2 নম্বর হলো যে রাশেক যেটা বলার চেষ্টা করছে যে এই গাধা তারা দৌড়াচ্ছে, এখন কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে রানার্স আপ হলো, কে ফেল করলো, যে পরাজিত হলো, ডাজ নট ম্যাটার, অল আর গাধা। যে দৌড়ে ফার্স্ট হলো, ফার্স্ট হয়ে সে নেতৃত্ব পেল, ও গাধা। যে পিছনে পড়ে রইল, ফেল করলো, সেও গাধা। গাধার মধ্যে কে ফার্স্ট হলো, কে ফেল করলো, ডাজ নট ম্যাটার। এখানে তো কোনো আরবীয় ঘোড়া যাচ্ছে না, এখানে তো কোনো যাকে বলা হয় চিতাবাঘ যাচ্ছে না, দ্রুতগামী প্রাণী যাচ্ছে না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো প্রতিযোগিতা হচ্ছে না, এখানে সব গাধার দল এই কাজগুলো করছে।
তিনি অনেকগুলো মানুষের নাম মেনশন করে, তিনি বাই নেমে না, আমরা যেগুলো বুঝতে পারি, তার বক্তব্যটা হলো ব্যবসার নামে, দল পরিচালনা করার নামে। পুরো আওয়ামী লীগের জামানাতে একটা বিরাট সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট পুরো আওয়ামী লীগের নেতৃত্বটিকে তারা ক্যাপচার করে রেখেছে। ওর বাইরে কেউ সাংগঠনিক সম্পাদক হতে পারেনি, ওর বাইরে গিয়ে আওয়ামী লীগের কোনো জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতা হতে পারেনি। ফেলো মাল, ফেলো করি, ঢালো তেল, তারপরে নাও পুরস্কার। এইভাবে শুধুমাত্র কমিটি বিক্রি করে, এমনকি ছাত্রলীগের একটা জেলা পর্যায়ের কমিটিতে সভাপতি পদের জন্য নাকি 1 কোটি টাকা লেনদেন হয়েছে। এই জিনিসগুলো যারা পার্টির মধ্যে ভিতরে ছিলেন, এই রাশেক রহমানের মতো লোকজন, তারা তো যারা সাফারার, যাদের টাকার দরকার ছিল না, যারা 13-14 বছর বয়স থেকে BMW গাড়ি চালায়, তারা তো এই বিভিন্ন লেদু গেদু ধলা যারা দলের মধ্যে গর্ধ প্রকৃতির মানুষ, তারা অল অন এ সার্ডেন এইভাবে টাকা পয়সা হয়ে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনলো, নতুন পাঞ্জাবি কিনলো, তারপর হাতে সেই রাশেক রহমানরা যখন দেখছে যে এদের হাতে ঘড়ি পড়তে পারে না, অল অন এ সার্ডেন তারা দেখলো অনেকগুলো রোলেক্স ঘড়ি তারা পড়ছে। এবং এদের কারণে যখন এই রাশেক রহমানদের মতো এরকম হাজার হাজার মানুষকে দেশে এবং দেশের বাইরে পালিয়ে থাকতে হচ্ছে, তাদের বড় দোষ আওয়ামী লীগ করছে, শেখ হাসিনা দোসর ছিলেন, ক্ষমতার যে কোনো সুযোগ সুবিধা তারা নেননি, তারা তো অস্বীকার করে না, তারাও সুযোগ সুবিধা নিয়েছেন। কিন্তু তাদের বক্তব্য হলো আমরা তো চুরি করিনি, ডাকাতি করিনি, লোন মানে টাকা মারিনি, সরকারের দেশে বিদেশে টাকা পাচার করিনি, আমরা তো অনেক আগের থেকে ধনী ছিলাম। কিন্তু এই বদমাশগুলোর কারণে, গাধাদের কারণে এখন আমাদেরকে এই পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা ওই যে 3 ইডিয়টস সিনেমাতে দেখছেন, 3 ইডিয়টস সিনেমা অসাধারণ। তো সেখানে কারিনা কাপুর নায়িকা, তো তিনি তার যে হবু বর অসাধারণভাবে তাকে মানে গালি দিয়েছিলেন, খুব রাগ হয়ে। এত সুইট গালি আপনারা মানে হয়তো শুনেনি। গাধে, গাধে, মানে গাধা কোথাকার, নিজের যা মানে হবু বরকে বলে তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলেন। তো একইভাবে রাশেক রহমানরা চাচ্ছে যে ওই 3 ইডিয়টসের ক্যারিনা কাপুর যেভাবে তার হবু বরের যে গাধামি, ডানকিনেস যেটিকে বলা হয়, সেটা বুঝতে পেরেছিল এবং তার সঙ্গ ত্যাগ করেছিল। কিন্তু আওয়ামী লীগ এখনো পর্যন্ত তার যে গর্ধব, সেই গর্ধবের কবল থেকে রক্ষা পায়নি। এই গর্ধবরাই নেতৃত্বের জন্য দৌড়াচ্ছে। আগামীতে যদি এই গর্ধবরা আবার সেই নেতৃত্বে আসে, এই দল দেশে ফিরে যাবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে, মানুষের মনোরঞ্জন করবে, এটা একেবারে অসম্ভব। আওয়ামী লীগের অনেক লোক দেখবেন যে নর্মালি তুমি কেমন আছো, আমরা একটা কথা বলি না, সেটা ভাব নেবে, একটা নেতা নেতা ভাব, আই কি খবর, কেমন আছো, এরকম একটা ভাব। কণ্ঠস্বরের মধ্যে সবাই একটা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভাব তুলতে চায়। 2 কলম লিখতে জানে না, 2 কলম পড়তে জানে না, পড়াশোনা নাই, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত চরিত্রহীনতা। মানে এদের সঙ্গে আসলে যদি আপনি গাধারও তুলনা করেন, গাধার যদি জবান থাকতো, গাধা রাগ হয়ে যেত যে তুমি মানে তোমাদেরকে আসো, মানে গাধা রাগ হয়ে সেই রাশেক রহমান যাদেরকে গাধা বলছে, গাধা এদের মান এত নিম্ন পর্যায়ের যে যদি গাধার জবান খুলে দেওয়া হতো, এই গাধাগুলো মানে অরিজিনাল যেটা প্রাকৃতিক গাধা, সেটা রাশেক রহমানকে একটা কামড় বসিয়ে দিত যে তুই আমাকে কেন এদের সঙ্গে তুলনা করলি। এরকম চলছে, আওয়ামী লীগের মধ্যে চলছে, দেশে দেশের বাইরে। এর মধ্যে নেত্রী আসতে চাচ্ছে, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সজীব ওয়াজেদ জয়, এখানে আবার নতুন করে রিঅর্গানাইজ করছেন সব কিছু। তো দেখা যাক কি হয়, কাদের বিজয় হয়, দৌড়ে কারা জয়লাভ করে, এবং শেষ পর্যন্ত এই দলটির রাজনীতির যে গন্তব্য সেটা কোন পর্যায়ে গিয়ে থামে।